যোদ্ধা রাজকুমারী আলাইনা, আমিও দেখি এই অন্ধকার জগতের রাজকুমার আর্থার ইলহানের সম্মুখে আদৌ তুমি টিকতে পারো কি না। পারলে রক্ষা করে নাও নিজের রাজ্যকে। আমি আসছি। রাজদরবারে পত্র হাতে রাজকীয় সত্তা বজায় রেখে নিজ সিংহাসনে বসে আছেন রাজকুমারী আলাইনা। কিছুক্ষণ আগে একজন বার্তাবাহক এসে পত্রটি পৌঁছে দিয়ে গেছে তার দরবারে, যা মূলত দূরের এক রাজ্যের রাজকুমার হতে প্রেরিত বিবাহের প্রস্তাবপত্র। এত রাজকুমারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর অবশেষে এই অবশিষ্ট প্রস্তাবপত্রটি হাতে নিয়েছিল সে। রাজকুমারীর পাশে উজির দাঁড়িয়ে আপাতত রাজকুমারী পত্রটি পড়তে মনোযোগী। সে পত্রটি পড়ে যা বুঝল, রাজকুমার খুবই বিনয়ীভাবে যত্ন সহকারে নিজ হাতে এক একটা শব্দ তুলে ধরেছেন। এটি রাজকুমার আথার ইলহানের প্রেরিত পত্র। অন্যদিকে উজির তার সামনে দাঁড়িয়ে মুখে রাজকুমারের বীরত্বের প্রশংসা করে যাচ্ছে। রাজকুমারকে তার অন্যান্য রাজকুমারের তুলনায় আলাদা মনে হলো। পত্রটিতে স্পষ্টভাবে কিছু কথা লেখা ছিল, যা কৌশলে রাজকুমারীর হৃদয়কে প্রভাবিত করতে সক্ষম হলো। সেখানে লেখা ছিল, আমার প্রণয়ীন রাজকুমারী আলাইনা। সত্যি বলতে প্রথমবারের মতো যে রাজকুমারী আমার হৃদয়ে ভালোবাসার উষ্ণতা দিয়ে ছুঁতে পেরেছে সেটা হচ্ছে একান্তই আপনি, আমার যোদ্ধা রাজকুমারী। বহুবার শুনেছি আপনার বীরত্বের প্রশংসা, আর প্রত্যেকবারই মুগ্ধ হয়েছি। যে কোনো পরিস্থিতিতে আপনার কারো কাছে মাথা নত না হওয়ায় জানান দেয়, ঠিক যেন নারী রূপে আমারই বিপরীত সত্তা আপনি। আপনাকে কখনো না দেখে মনে মনে খুব গভীরভাবে আপনার প্রেমে পড়ে গেছি আমি। এ যেন হৃদয়ে জটিল কোনো এক অসুখ। তাই এই অসুখের সমাধান করতে আর দেরি না করে বিবাহের প্রস্তাব উপস্থাপন করলাম আপনার নিকট। বাকিটা সম্পূর্ণ আপনার মতামতের ভিত্তিতে হবে। তবে নিশ্চয়তা দিচ্ছি, আপনার জন্য আমি সেরা হব। কারণ রাজকুমারীদের মধ্যে যেমন আপনি অপরাজিত, তেমনি রাজকুমারের মধ্যেও আমি অপরাজিত। তাই বলবো, আপনার মতো সেরা রাজকুমারীর জন্য আমার থেকে সেরা রাজকুমার খুঁজে পাওয়া দুষ্কর প্রায়। বিশ্বাস না হলে একবার অনুসন্ধান করে দেখতে পারেন। আমি অবশ্যই আপনার উত্তরের অপেক্ষায় রইব, আমার হৃদয়ের রানী। আপনার একান্ত প্রণয়ী রাজকুমার আর্থার ইলহান। স্বভাবস্বরূপভাবে রাজকুমারীর কখনো কোনো পুরুষের প্রতি আগ্রহ ছিল না। মায়ের আদেশ বিধায় সে বিয়ের জন্য রাজি হয়েছে। তবে এই প্রথমবারের মতো রাজকুমারের লেখার কথাগুলো আর তার বীরত্বের কাহিনী শুনে মুগ্ধ হলো। সে মনে মনে মুগ্ধ হলেও মুখে গাম্ভীর্যতা এঁটে উজিরকে উদ্দেশ্য করে বলল, রাজকুমারের নাম এখানে আর্থার ইলহান লিখা। ওনার নাম এমন অদ্ভুত হওয়ার কারণ? উজির রাজকুমারীর প্রশ্নের সাবলীল জবাবে বললেন, রাজকুমারের মা বাবার ধর্ম ভিন্ন ছিল। ওনার মা মুসলিম এবং বাবা ছিল খ্রিস্টিয়ান বিধায় তার নাম এমন রাখা হয়েছিল। পরে অবশ্য তার বাবা মুসলিম হয়েছেন, সেই সূত্রে রাজকুমারও ঠিক তাই। রাজকুমারী সবটা শুনে আবারও প্রশ্ন করল, তার ব্যাপারে আপনার জানা সকল তথ্য কি শতভাগ সত্যি? জি রাজকুমারী, শতভাগ সত্যি। আমি তবুও আপনার সন্তুষ্টির জন্য আবারও সৈন্য লাগিয়ে খোঁজ করব। ঠিক আছে। আলাইনা রাজকুমারের বার্তার জবাবে কিছু লিখে সেটা উজিরের হাতে দিয়ে বলল, এটা রাজকুমারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। পত্র হাতে উজির সম্মান জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। রাতে রাজকুমারী আলাইনার পাঠানোর পত্র হাতে আয়েশি ভঙ্গিতে বসে আছে রাজকুমার ইলহান। ঠোঁটের কোণে লেগে আছে তার সেই চিরাচরিত বাঁকা হাসি। মুখে বিড়বিড় করে পড়ল রাজকুমারীর লেখা বাক্যটি, এতই যদি নিজেকে অন্য সব রাজকুমারের তুলনায় সেরা মনে হয়, তবে সেটা সম্মুখে উপস্থিত হয়ে প্রমাণ করুন। আমি রাজকুমারী আলাইনা, মুখের কথা নয় বরং কর্মে বিশ্বাসী। বাক্যটি পড়েই রাজকুমার ঘর কাঁপিয়ে উচ্চস্বরে হেসে ফেলল। সেই হাসিতে ছিল দাম্ভিকতা, যা অক্ষুণ্ণ রেখেই সে মুখে আওড়ালো। মনে হচ্ছে তুমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছো আমার সাথে। এটা স্বীকার করতেই হয়। বেশ বুদ্ধিমতী আর কৌশলী তুমি। ঠিক আছে, তবে প্রস্তুত থেকো, আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? হঠাৎ এমন প্রশ্নে রাজকুমার তার লাল মণিযুক্ত চোখ জোড়া তুলে চেয়ে দেখল দরজার স্বয়ং
তার পিতা রাজা ন্যাথানিয়েল দাঁড়িয়ে। সে ইতিমধ্যে হয়তো তার সব কথা শুনে ফেলেছে। এমন পরিস্থিতিতে বাবার এমন প্রশ্নে অপ্রস্তুত না হয়ে প্রিন্স অনায়াসে মিথ্যা বলল। কিছুদিনের জন্য শিকারে অন্য এক রাজ্যে যাওয়ার কথা ভাবছিলাম। তুমি কোন কাজে এসেছো? রাজা আরেকটু এগিয়ে এসে প্রিন্সের কাঁধে তার হাত রেখে গর্ব নিয়ে বলতে শুরু করলো। তুমি অনেক ভালো এগোচ্ছ। ভাম্পায়ার রাজ্যের সকল আশা এখন তোমাকে নিয়ে। এত বছর পর তোমার মাধ্যমে আবারও ভাম্পায়াররা তাদের ক্ষমতা ফিরে পেতে চলেছে। ভাম্পায়ার রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হিসেবে তুমি সফল হবে আশা করি। তবে এখনো অনেক কাজ বাকি। ইলহান ব্রুকুসকে প্রশ্ন করলো। কি কাজ? নেথানিয়েল প্রত্যুত্তরে বলল। ব্লাড রোজের শক্তি ব্যবহার করে ভ্যাম্পায়ার রাজ্যকে যুগ যুগের জন্য আরও শক্তিশালী এবং অমর করে তোলা, যেটা তোমার দ্বারাই সম্ভব। তুমি সাধারণ ভ্যাম্পায়ারের তুলনায় ভিন্ন। সাধারণ ভ্যাম্পায়াররা পারবে না এই ফুলের শক্তি ভেদ করতে, কারণ ব্লাড রোজের কাছাকাছি থাকলে এর অলৌকিক শক্তিকে ভ্যাম্পায়াররা দুর্বল হয়ে পড়ে এবং নিজের শক্তি হারিয়ে ফেলে। এটাই আমাদের একমাত্র দুর্বলতা। আর এই দুর্বলতাকে কেন্দ্র করেই নিজেদের পরিচয় গোপন রেখে মানব সমাজে অবস্থান করতে হচ্ছে আমাদের। তবে তুমি পারবে এই দুর্বলতাকে আমাদের শক্তিতে রূপান্তরিত করতে। এই ফুলের শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারে না। এর কারণ তো তুমি জানোই, তোমার শরীরে ভ্যাম্পায়ারের সাথে সাথে মানুষের রক্তও প্রভাবিত হচ্ছে। এই ফুলের শক্তি সঞ্জীবিত হয় রাজকুমারী আলায়ানার সংস্পর্শে। আমি চাই তুমি কোনো এক উপায় বের করে সেই ফুলের শক্তিকে আমাদের শক্তি বৃদ্ধিতে ব্যবহার করো, যাতে আর কোনো দুর্বলতা আমাদের মাঝে অবশিষ্ট না থাকে। আমাদের শত্রুপক্ষের ভ্যাম্পায়াররা রাজা থিউসিসের নজরেও এই ফুলের শক্তিতে, তাই খুব সাবধানে সব করতে হবে। বুঝতে পেরেছি। তবে আমি আমার কাজে অটল। তোমাকে এ নিয়ে ভাবতে হবে না। আমি জানি তুমি পারবে। রাজকুমার মনে মনে আওড়ালো। পারবো, তবে ভিন্ন কৌশলে, যেটা এখন তোমাদের গুণাক্ষরও জানানো যাবে না। নিজের শত্রুকে কাছাকাছি রেখে ফাঁদে ফেলতে আমাকে এটা করতেই হবে। পিতার সাথে কথা শেষ করে রাজকুমার শিকার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাত তখন গভীর। নিশাচরেরা সজাগ। জঙ্গলে গভীরে হিংস্র প্রাণীদের আনাগোনা, যেখানে কোনো মানুষের চিহ্ন অবধি নেই। অনেক খোঁজাখুঁজির পর রাজকুমার কোনো শিকারই খুঁজে পেল না। এদিকে তার রক্তের পিপাসা বেরিয়ে চলেছে। নিজেকে আর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তা পেরিয়ে সে দ্রুত গতিতে মানব বসতির দিকে এগোতে থাকে। তখনই তার চোখে পড়ে রাতের অন্ধকারে এক ছোট্ট মেয়ে, যে কিনা বারান্দায় তার পুতুল নিয়ে শুয়ে আছে। শিকার হাতের কাছে পেতেই ইলহান তার জলজল করা লোভভূত দৃষ্টি নিয়ে বাচ্চাটির দিকে এগোতে থাকে। তখনই তার কানে এসে লাগে বাচ্চাটির বলা কথা। কান পেতে দিতে সে শুনতে পায় বাচ্চাটি ঘুমের করে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলছে, মা, তুমি কেন আমার রেখে চলে গেলে? নতুন মা রোজ মারধর করে আমায়, মতো খেতে দেয় না, আমি কাজ করতে পারি না, তাও আমাকে দিয়ে করাই। সে আসার পর থেকে বাবাও আর আগের মতো আমায় ভালোবাসে না। তুমি ফিরে এসো মা। বাচ্চাটির আহাজারি শুনে ইলহান কিছুটা পিছিয়ে গেল, যেন এই মুহূর্তে তার রক্ত পিপাসু সত্তা উপড়ে গেছে। তখন হঠাৎ ইলহানের চোখের সামনে থেকে হাওয়ায় বেগে কোথা থেকে যেন তারই মতো এক রক্ত পিপাসু উড়ে এসে বাচ্চাটাকে খপ করে ধরল তার শিকার বানাতে। বাচ্চাটার ঘাড়ে তার দাঁত বসানোর আগে ইলহান চোখের পলকে বাচ্চাটিকে চিনিয়ে নিল সেই ভ্যাম্পায়ারের থেকে। সাথে সাথে ভ্যাম্পায়ারটির চোখ দুটি হিংস্রতার সাথে জ্বলজ্বল করতে শুরু করলো, যেটা উপেক্ষা করে ইলহান বলল, এখান থেকে চলে যা আইদান। ইলহানের কথার আয়দান আরো ক্ষিপ্ত হয়ে উঠল। আয়দান ভ্যাম্পায়ার রাজ্যের অন্য আরেক রাজকুমার, যার বাবার সাথে রাজকুমার ইলহানের বাবার পূর্বে শত্রুতা। সেই জের ধরে আয়দানের সাথে ইলহানেরও শত্রুতা। বাচ্চাটাকে আড়াল করতে আয়দান রাগে জ্বলতে জ্বলতে বলল, আমার শিকার আমাকে ফেরত দে ইলহান, না হলে খারাপ হয়ে যাবে। ইলহান কোনো প্রত্যুত্তর করলো না, বরং বাচ্চাটাকে নিয়ে চোখের পলকে বারান্দা দিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিয়ে বেরিয়ে বারান্দার দরজা নিজেই দাদুর শক্তি প্রয়োগ করে এমনভাবে আটকে দিল, যেটা খোলার সাধ্য আয়দানের নেই। বাচ্চাটা ঘুমের ঘরে কিছুই টের পেল না। সেটা দেখে আয়দান আরও কয়েক ধাপের রাগে ফেটে পড়ল। ইলহানের মুখে বাঁকা হাসি নিয়ে বলল, লড়তে চাইলে আয়। স্পষ্ট হুমকি দিয়ে ইলহান ঝড়ের গতিতে জঙ্গলের ভিতরে চলে গেল। আয়দানও ফুসতে ফুসতে ইলহানের পেছনে ছুটল।
জঙ্গলের গভীরে এসে থামতেই তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। ইলহান নিজের বড় ধারালো নখ বের করে আয়দানের পেটে দাবিয়ে দিল। আয়দানও তার ধারালো নখ ইলহানের বুকে ঠুকিয়ে দিল। এক পর্যায়ে তাদের ধস্তাধস্তি মারাত্মক আকার ধারণ করলো। ইলহান তার শক্তিশালী এক থাবায় আয়দানকে দূরে ছুঁড়ে মারল। আয়দান গুরুতর আঘাত পেয়ে আর্তনাদ করে উঠল। অগত্যা অদূর থেকে উড়ে এসে ইলহানের পিতা নেথানিয়েল আর আয়দানের পিতা থ্যাডিউস পুত্রদের এমন অবস্থা দেখে তাদের থামিয়ে দিল। ইতিমধ্যে আয়দান আর ইলহান একে অপরকে নোকের আঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। ছেলের এমন অবস্থা দেখে রাজা নেথানিয়ান আয়দানের পিতা থ্যাডিউসকে হুমকি দিয়ে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে উড়ে চলে এলো। আয়দান তখনও নিজের শিকার কেড়ে নেওয়ার দুঃসাহসের জন্য ইলহানের দিকে হিংস্র দৃষ্টি নিয়ে তাকিয়েছিল, যেটা দেখে ইলহান তাচ্ছিল্য হেসে নিজের বিস্তৃত পালকযুক্ত ডানা ঝাপটাতে নেথানিয়ানের সাথে উড়ে চলে গেল। রাজা নেথানিয়ালের সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে ইলহান। চোখে মুখে হাবভাব তার শান্ত, যেন একটু আগে কিছুই হয়নি। নেথানিয়াল পুত্রের দিকে তীর্যক দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পাঠ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।